বলতে চাইতেছি যে আমি গরিব মানুষ, রিক্সা চালাই এখন, কিন্তু আমি রিক্সা চালক না। আমি একজন অর্থশালী, শক্তিশালী এই সমাজের, এই দেশের একজন অর্থশীল লোকের পুত্রের ঘরের নাতি আমি। আমার দাদার 360 একর সম্পদ ছিল। আমার দাদারে ওরাই চক্রান্ত করে মারছে। রাতে ডাকাতের বেশে আইসে দাদারে মারছে গুলি করে, দাদিরে মারছে কিরিচ দিয়ে, পাত দিয়ে বুড়িটা বাইর করে লাইছে। মারছে আমার দাদার ছোট ভাই, দাদার আপন ছোট ভাই মারছে। মাইরা ওই টাকা পয়সা, সোনা গয়না, এরপরে এই যে জায়গার যে কাগজপত্র, দলিল সম্পূর্ণ ওনারা লয়ে গেছে। লয়ে যাওয়ার পরে আমি তাদের কাছ থেকে 4 কাঠা জায়গার মধ্যে একটা ইস্যু করি, 4 কাঠা জায়গা ইস্যু করি যে 4 কাঠা সম্পদ ওনারা আমার আব্বার কাছে বিক্রি করছে, দলিলও আছে আমার কাছে। ওনারা যে বিক্রি করছে, বিক্রির দলিলও আছে। তখন আমার বাবা যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত ওনারা কিছু করে নাই। বাবা মারা যাওয়ার 2 মাস পরেই আমার বাড়িতে এই যে 4 কাঠা জায়গা, এই 4 কাঠা জায়গার মধ্যে একটা পুকুর ছিল, এখনো আছে। এই পুকুরের চারপাশে আম গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, ফলফলাতি গাছ, এগুলি গাছ ওনারা কাইটা লিয়া যায়। যখন লিয়া যেতেছে পরে আমি জিজ্ঞেস করলাম যে চাচা, এটা তোমরা এইভাবে নিয়ে যাইতেছো, কারণটা কি? এটা এই সম্পদ আমার, তোমার সম্পদ, তুমি বিক্রি করলা, এখন তুমি আবার কেটে নিয়ে যেতেছো, তাহলে তোমার লোকের নিয়ে আর এতদিন আমার ছিল কেমনে? তখন যে এটা তোর বাবার সম্পদ না, তোর দাদার সম্পদ না। তখন আমি ভূমি অফিসে যাই তত্ত্ব নিলাম। তত্ত্ব নিয়ে দেখি যে এই যে 4 কাঠা জায়গা, আমার পুকুরের জায়গাটার ভিতরে 140 কাঠা জায়গা। একটা কাগজে 140 কাঠা জায়গা, 140 কাঠার ভিতরে 80 কাঠা জায়গা হলো আমার দাদার, আর 60 কাঠা জায়গা হলো আমার দাদির। দুজনের সম্পদের অধিকারী তো আমি, যেহেতু আমার দাদা আমার দাদি, আমি তো সম্পদের অধিকারী। এই সমস্ত ভূমি অফিসে যখন যাই তত্ত্ব নিয়েছি, তখন দেখি যে আমারে ওই ভূমি অফিসের যে নাইব ছিলেন, ওই নাইবে আমারে 32 একর সম্পদের তত্ত্ব দিলেন। এই তত্ত্ব নিয়ে আসার পরে আমি যখন কাগজপত্র সংগ্রহ করছি, এই কাগজপত্র সংগ্রহ করার পরে ওনারা চক্রান্ত করে আমার মারার সিদ্ধান্ত দিচ্ছে। দেখেন এই যে আমার পাওটা ভাঙ গেছে, হাড্ডি বাইরে গেছিল, এই যে কোরাল দিয়ে কূপ দিয়েছিল, এই কূপে এই যে হাড্ডি কাইটা বাইরে গেছিল, এই যে আমার পায়ে রড ঢুকানো। তাহলে আমি ওনাদের সাথে টাকা দেওয়া পারতেছি না, শক্তি দেওয়া পারতেছি না। আমি এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে আমার সম্পদ দিয়ে দিচ্ছে, উপজেলার চেয়ারম্যানে আমার সম্পদ দিয়ে দিচ্ছে, কিন্তু ওনার সাথে আমি কোন সময় এই সম্পদ আজও পর্যন্ত পাইলাম না। আইনের আশ্রয় নিয়েছিলাম স্যার, আইনের আশ্রয় নিয়েও আমি কোনো পাত্তা পাই না, কারণ আমি চুরের অবহেলায় করে গেছি। যে দেখছি অ্যাডভোকেট আসলে আমার কাজ করে নাই, আমার টাকাটাই নষ্ট করে লাগছে। এখন আমার কোনো দিকে কোনো কিছু করার নাই। এটা ওনাদের সাথে এই শেখ হাসিনা সরকারের আগে যে খালেদা জিয়া ছিলেন, তখন থেকে আমার সাথে ওনাদের সাথে তারপরে সে খালেদা জিয়া উনি বিদায় নিলেন, তারপরে ওই যে ফকিরউদ্দিন আসলেন, উনিও গেলেন, এরপরে শেখ হাসিনা আসলেন, এখন ডক্টর ইউনূস আসলেন। এখনো আমি কোনো ফলাফল পাইলাম না, আমার অধিকার আমি পাই নাই। আপনি আইনের আশ্রয় নিয়েছিলেন কোন সরকারের আমলে? আইনের আশ্রয় নিয়েছিলাম শেখ হাসিনার আমলে। ফলাফল আমি এই উকিল দিয়ে কোনো ফলাফল পাই নাই। উকিলে আমার টাকা আত্মসাৎ করিয়া খায়া আমার খালি তুনপুন করে ঘুরাইতেই আছে। আপনার সাথে আপনার এই পরিবারের দাদাদের শত্রুতা কেন? শত্রুতা চক্রান্ত করে, যেমন আমার দাদার আরেকটা বোন ছিল, ওই বোনের কাছে ওই যে দাদা আমার ভাইয়ের দাদারে মারছে, ওই দাদার সম্পদ ছিল না, আমার দাদারে দিয়ে আর দাদার বোনের দিয়ে চলতো। তখন দাদার বোনটা রেখে বলছে যে বোন, আমি তো চলতে পারি না, আমারে তুই 10 কাঠা জায়গা দে। 10 কাঠা জায়গার কথা কইয়া ওনার কাছ থেকে 9.5 একর জায়গা নিছে। 9 একর 10 কাঠা জায়গা নিছে, দিয়েছে ওই যে দাদার ছোট ভাই চক্রান্ত করিয়া ওই মহিলার কাছ থেকে। ওই মহিলারে চক্রান্ত করিয়া মাইরেই ফেলাইছে। মারার পরে আমার দাদা সিদ্ধান্ত নিছে যে আমার বোনের মেরে লাইছিস তুই, সম্পত্তির দায়, তুই তো একদিন আমারও মেরে লাবি, তোরে আমি বাঁচাবো না। তখন এই কথা কইয়া যখন এর দৌড়ান দিছে, রান্দালিয়া দৌড়ান দিছে, তখন 1968 সনে এই ঘটনা।
1968 সালের ঘটনা। 1968 সালে এই ঘটনা। ওই দাদার বোনটারে মারার পরে তখন 39 দিনের দিন রাত্রে এসে ডাকাতের বেশে 50-60 জন লোক আসছে, আইসা দাদারে মারছে বন্দুক দিয়ে গুলি করে, আমার 3 চাচারে আহত করছে। এটা মারছে কত কত বছর আগে? 68 সালে। ওই 68 সালে গুলি করে মারছে। হ্যাঁ, ওই দিন রাত্রে 68 সালে রাত্রে দাদারে মারছে গুলি করে, দাদিরে মারছে ওই যে ফ্রিজটা পার দিয়া বুড়িটা বাইর করে লাগছে, বাইর করে আর 3 চাচারে আহত করছে। 3 চাচারে আহত করে এই যে টাকা পয়সা সোনা গয়না জাগার দলিল পত্র এইগুলি সম্পূর্ণ নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এরা এইভাবে ভাবি বুক বিলাস করে খাইছে। আবার 71-এ ওরা মুক্তি রাজাকার ছিল, 71-এ রাজাকারের চেয়ারম্যান ছিল ওই ওই দাদারা 71 এর সময় রাজাকার ছিল। ভাই আমার এই দাদার ছোট ভাই রাজাকার ছিল। ওনারা মুক্তিটা নিয়ে ব্রাশ মেরে মারছে, আর ওনার পরিবারেও ব্রাশ মেরে মারছে। এটা প্রমাণ আছে। এটা প্রমাণ যদি আপনি এলাকার কোন লোকজনকে জিজ্ঞাসা করেন তাহলে ওনারা বলে দিব যে আমি বললাম সত্য না মিথ্যা। এলাকার লোকের জিজ্ঞাসা করলে বলে দিব। ওরা অরিজিনাল রাজাকার ছিল। ওদের সাথে আমি আজ পর্যন্ত পয়সা দেয়া লোক সম্বল দিয়ে আমি কোনোটাইতে ওদের সাথে কুলিয়ার পারতেছি না, কারণ আমার ওরা অর্থনৈতিক ভাবে ওরা স্বাবলম্বী। হ্যাঁ, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী। আবার লোক অনেক প্রায় 60 জন, 60 জনের মতো ওরা। আর আমি হইলাম আমার ফ্যামিলিতে মাত্র 8 জন। আমি ওদের সাথে কোনোভাবেই পারতেছি না। এখন আমি আমার অধিকার চাই। এই সমাজে এই দেশের যে 10টা লোকের যে অধিকার, আমি অধিকারটুকুই চাই। ওই আপনার যে গ্রামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বা তখন ডিসি সাহেব, ওনাদেরকে এগুলোকে ইনফর্ম করেছিলেন? হ্যাঁ, ওনাদের ইনফর্ম করছি। ওনারা আমার কাছ থেকে 6 লাখ টাকা উঠাইছে। থানার ওসি, এসপি আর অ্যাডভোকেট উকিল সাহেব আর সেলিম মির্জা ছিল উপজেলার চেয়ারম্যান। ওনারা মেরে ফেলাইছে। ওনারা এই যে শওকত ওসি, এসপি, তারপরে অ্যাডভোকেট, এই উকিল সাহেব, ওনারা আছেন জীবিত। ওনারা আমার কাছ থেকে 6 লক্ষ টাকা খাইছে যে আমার সম্পদ তারা করে উদ্ধার করে দিব। আমার বাড়িতে গরু জবাই করে, খাসি জবাই করে খাওয়াইছি। খাওয়ানোর পরে ওরা সিদ্ধান্ত নিছে যে আগামী বুধবার 10 তারিখ, কি মাসটা ছিল, ওই মাসের 10 তারিখে আমরা তারা এই ফলাফল থানায় গেলে দুই পক্ষে আসলে তারা ওই 6-10 করে দিব। এটা কত বছর আগের কথা? এটা আপনার আজ থেকে আরো 10 বছর আগের কথা। 6-10 মানে আমার 10 দিব। আর ওনারা যেহেতু আমার নিজের ফ্যামিলির লোক, তাদেরকে 6 দিব। ওনারা বলছে যে একেবারে ব্যাগটা সম্পদ ওনাদের কাছ থেকে আমরা আপনাদের দিতে পারবো না, যার ফলে আপনি এখন 10 সম্পদ নিবেন আর 6 সম্পদও দিবেন। আপনি ঢাকায় রিক্সা চালাচ্ছেন কত বছর? রিক্সা চালাইতেছি আমি প্রায় 40 বছর যাবত। ঢাকাতেই। আগে কি এই অটো রিক্সা তো বেশি 40 বছর ধরে? না, পায়ের রিক্সা চালাইতাম। প্লাস আমি এই রিক্সার মেকানিক কাজও জানি। এই মেকানিক কাজও করছি অনেকদিন যাবত। এরপরে যে এই পাও ভাঙার পরে কত বছর আগে পাও ভাঙছে আপনার 15 বছরের আগে। পাও ভাঙা নিয়ে কি আপনি পেডাল রিক্সা পায়ে চলে রিক্সা? না, এই পাও ভাঙার পরে আমি অনেকদিন ভিক্ষাও করছি স্যার। সত্য কথা যেটা, আমি মানুষের কাছে যাই ভিক্ষাও করছি। ভিক্ষা করার পরে দেখি যে নানান জনে নানান কথা কয়। 10টা লোকের বিরক্ত করলে 10টা লোকের থেকে একটা লোকে আমার 2 টাকা দিলে দেয়, না দিলে নাই। এখন আমার হিসাব করে দেখি যে আমি বিরক্ত করার চেয়ে আমি দেখি কোনো একটা কাজ বাইছে নিতে পারি নাকি। তারপরে এই যে অটো আসলো, আমি এই অটো গাড়ি চালাই দিচ্ছি। এখন আর আপনারা এই 10 জনকে আমার বিরক্ত করতে হয় না। অটো গাড়ি বা অটো রিক্সা চালিয়ে প্রতিদিন কয় টাকা ইনকাম হয়? আমি অটো রিক্সা চালাইয়া ডেলি 800-900 টাকা, 1000 টাকা ইনকাম করতে পারি। ফ্যামিলিতে আর কি, ফ্যামিলি কি ঢাকায় থাকে না আপনার গ্রামে? আমার ফ্যামিলি ঢাকায় থাকে। আমার এক ছেলে মাওলানা লাইনে পড়তেছে, আরেকজনের কোরআনে হাফেজ হইছে। 2 ছেলে বিয়ে করে। এক ছেলে যে কসমেটিকের কাজ করে চকবাজারে, আরেক ছেলে মিটপুর ওষুধের ফ্যাক্টরিতে কাজ করে। আপনার এই যে এইসব যে ঘটনা আপনার উপর ঘটে গেল, আসলে এই যে আপনার বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে,
এনার কাছে আসলে কি আপনার চাওয়া বা কি দাবি আপনার? ওনার কাছে চাওয়া যে আমার ন্যায্য অধিকার যেটা 10 জন লোকে যে অধিকারটুকু চায়, যে 10 জন লোকে যে অধিকারটুকু পায়, আমি এইটুকুই দাবি, আমার এর বেশি না। আমার অধিকার আমি চাই। আমার সম্পত্তি ওনারা বুক বিলাস করে খাইতেছে, আর আমি ঢাকা এসে রিক্সা চালাইতেছি, 10 জনকে বিরক্ত করতেছি। এটা তো আমার কর্ম ছিল না। আমার তো ওই সম্পদ নিয়ে আমি চলতে পারি। আমার এই সম্পত্তির ভিতরে আরো 10টা লোক চলতে পারে, আমি চালাইতে পারি। কিন্তু আমি এই যে আজকে অটো রিক্সা চালাইতেছি বা পায়ে রিক্সা চালাইছি কেন? আমার এই অধিকারটুকু আমি সরকারের কাছে চাই। আপনার বাড়ি কোথায়? আপনার আমার বাড়ি হলো রায়পুর বালুগাপাড়া, 2 গ্রামের মাঝখানে হলো আমার বাড়ি। আমার বাবার নাম আবুল হাসেম, আমার দাদার নাম ইউনুস আলী মন্ডল। আমার পোস্ট অফিস হলো ঘুষগাঁও, থানা হলো দোবাওয়ারা, জেলা হলো ময়মনসিংহ।